আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নদী। বিষয়টি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীতে এবং বিস্তারিতভাবে দশম শ্রেণীর পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। নদী হলো স্বাভাবিক প্রবাহমান জলধারা, যা পার্বত্য অঞ্চলে বা উচ্চভূমি অঞ্চলে বৃষ্টির জল অথবা বরফ গলা জলে উৎপন্ন হয়ে অভিকর্ষের টানে ভূমির ঢাল অনুসারে উৎস থেকে মোহনার দিকে প্রবাহিত হয়। সংজ্ঞা আকারে আমরা বলতে পারি, ভূপৃষ্ঠের উপর দিয়ে ভূমির ঢাল অনুসারে প্রবাহিত যে স্বাভাবিক জলধারা বৃষ্টির জল, তুষার গলা জল, প্রস্রবণের জলে পুষ্ট হয়ে কোনো সমুদ্র, হ্রদে বা অন্য কোনো জলধারায় মিলিত হয় তাকে নদী বলে। পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীলনদ এবং বৃহত্তম নদী হলো আমাজন। নদীর উৎস, যে স্থান থেকে নদী উৎপত্তি লাভ করে তাকে নদীর উৎস বলে। যেমন গঙ্গা নদীর উৎস হলো গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা। নদীর মোহনা, নদী যেখানে সাগর, হ্রদ বা জলাশয়ে গিয়ে মেশে সেই মিলন স্থানকে নদীর মোহনা বলে। যেমন গঙ্গা নদীর মোহনা হলো পশ্চিমবঙ্গের দক্ষিণে বঙ্গোপসাগর। উপনদী, উৎস থেকে সৃষ্টি হয়ে কোনো নদী যখন অন্য কোনো নদীতে এসে মেশে তখন তাকে ওই নদীটার উপনদী বলে। অন্যভাবে বলা যায়, প্রধান নদীর গতিপথের পার্শ্ববর্তী অঞ্চল থেকে অনেক ছোট ছোট নদী এসে প্রধান নদীতে মিলিত হয়, এগুলিকে বলা হয় উপনদী। যেমন গঙ্গা নদীর উপনদীগুলি হল যমুনা, গোমতী, ঘরঘরা, কোশি, গণ্ডক প্রভৃতি। শাখা নদী, মূল নদী থেকে যেসব নদী শাখার মতো বেরিয়ে গিয়ে অন্য কোথাও গিয়ে মেশে তাদেরকে শাখা নদী বলে। যেমন ভাগীরথী, হুগলি হল গঙ্গা নদীর প্রধান শাখা নদী। নদী উপত্যকা, উৎস থেকে মোহনা পর্যন্ত যে খাতের মধ্য দিয়ে জলধারা প্রবাহিত হয় তাকে নদী উপত্যকা বলে। নদী সঙ্গম, দুটি নদীর মিলিত স্থান হল নদী সঙ্গম। যেমন গঙ্গা ও যমুনা এলাহাবাদ সঙ্গম। নদী অববাহিকা, মূল নদী, তার উপনদী ও শাখা নদী সহ উৎস থেকে মোহনা পর্যন্ত যে অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় সেই বিস্তীর্ণ ভূমিভাগকে নদী অববাহিকা বলে। আমাজন নদীর অববাহিকা হল পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা। দোয়াব, একই নদী অববাহিকার পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মধ্যবর্তী স্থানকে দোয়াব বলে। পার্সি শব্দ দোয়াব, দো অর্থাৎ দুই, অব মানে জল বা নদী। যেমন ভারতের গঙ্গা ও যমুনা নদীর দোয়াব অংশে আগ্রা, এলাহাবাদ প্রভৃতি শহর অবস্থিত। জল বিভাজিকা, পাশাপাশি অবস্থিত দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমির ভৌগোলিক নাম জলবিভাজিকা। জলবিভাজিকা দুটি নদী অববাহিকাকে পৃথক করে রাখে। যেমন সাতপুরা পর্বত নর্মদা ও তাপ্তি নদীর জলবিভাজিকায় রূপে অবস্থিত। ধারণ অববাহিকা, পর্বতের উপর থেকে পাদদেশ পর্যন্ত যে বিরাট অংশের জল
মূল নদীতে এসে পড়ে সেই অঞ্চলটিকে ওই নদীর ধারণ অববাহিকা বলে। অর্থাৎ নদী অববাহিকার মধ্যে পার্বত্য অংশে নদী যতটুকু অংশ অধিকার করে আছে তাকে ধারণ অববাহিকা বলে। অন্তঃবাহিনী নদী, যে নদী কোনো দেশের মধ্যে উৎপন্ন হয়ে সেই দেশের মধ্যেই কোনো হ্রদ বা জলাশয়ে গিয়ে মেশে তাকে অন্তঃবাহিনী নদী বলে। যেমন ভারতের লুনি রাজস্থানের আনাসাগর থেকে উৎপন্ন হয়ে কচ্ছের রণে মিলিত হয়েছে, তাই এটি একটি অন্তঃবাহিনী নদী, তাই লুনি একটি অন্তঃবাহিনী নদী। আন্তর্জাতিক নদী, যে নদী একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকে আন্তর্জাতিক নদী বলে। যেমন সিন্ধু, ব্রহ্মপুত্র, রাইন। সিন্ধু নদী চীন, ভারত এবং পাকিস্তানের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। ব্রহ্মপুত্র নদী চীন, ভারত ও বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। নিত্যবহ নদী, যেসব নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে। এই নদীগুলি সাধারণত উচ্চ পার্বত্য অঞ্চলের হিমবাহ বা বরফ গলা জল থেকে সৃষ্টি হয়। মানচিত্রে এই নদীগুলিকে নীল রঙে দেখানো হয়, যেমন গঙ্গা নদী, সিন্ধু নদী প্রভৃতি। অনিত্যবহ নদী, যেসব নদীতে সারা বছর জল থাকে না, কেবলমাত্র বর্ষাকালে জল থাকে তাকে অনিত্যবহ নদী বলে। মালভূমি বা অন্য কোনো উচ্চভূমিতে সৃষ্টি হওয়া এই নদীগুলির জলের উৎস সাধারণত বৃষ্টির জল। মানচিত্রে এই নদীগুলিকে কালো রঙে দেখানো হয়, যেমন কাবেরী নদী, দামোদর নদী প্রভৃতি। নদী, এই ভিডিওটির প্রথম পর্বে আমরা বিভিন্ন প্রকার নদী, ধারণ অববাহিকা, জলবিভাজিকা প্রভৃতি নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব নদী প্রবাহ ও আদর্শ নদী। নদী প্রবাহ বা নদীর বিভিন্ন গতির সংক্ষিপ্ত পরিচয়। নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত গতিপথের ঢাল ও স্রোতের পার্থক্য অনুযায়ী নদীতে তিনটি গতি দেখা যায়, যথা উচ্চগতি বা পার্বত্য প্রবাহ, মধ্যগতি বা সমভূমি প্রবাহ, নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ। উচ্চগতি বা পার্বত্য প্রবাহ, উৎস থেকে নদী যতদূর পর্যন্ত পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকে নদীর উচ্চগতি বা পার্বত্য প্রবাহ বলে। এই অংশে ভূমির ঢাল খুব বেশি, এই কারণে এই প্রবাহে নদীর প্রধান কাজ ক্ষয় করা। যেমন গঙ্গা নদীর পার্বত্য প্রবাহ হল গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত। মধ্যগতি বা সমভূমি প্রবাহ, পার্বত্যভূমি ছেড়ে নদী যখন সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয় তখন নদীর সেই গতিপথের নাম মধ্যগতি বা সমভূমি প্রবাহ। এই অংশে ভূমির ঢাল কমে যাওয়ায় নদী প্রধানত বহন ও সঞ্চয়ে কাজ করে। যেমন গঙ্গা নদীর মধ্যগতি হল হরিদ্বার থেকে রাজমহল পাহাড় পর্যন্ত। নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ, উচ্চ ও মধ্য
প্রবাহের পর অত্যন্ত মৃদু ভূমিঢালের উপর দিয়ে এঁকে বেঁকে নদী মোহনা পর্যন্ত প্রবাহিত হয়। নদীর সেই প্রবাহকে নিম্নগতি বা সমভূমি প্রবাহ বলে। এই সময় নদীর গতি এবং শক্তি এতই কমে যায় যে ক্ষয়কাজ একেবারে বন্ধ হয়ে যায়। সামান্য বহন কাজ হলেও নদীর মূল কাজ হয় সঞ্চয়। যেমন গঙ্গার নিম্ন প্রবাহ রাজমহল পাহাড় থেকে মোহনা পর্যন্ত অর্থাৎ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর বিভিন্ন গতিপথ আলাদা আলাদাভাবে দেখানো হয়েছে। পার্বত্য অঞ্চলে এটা উচ্চ প্রবাহ, তারপর আসছে মধ্য প্রবাহ এবং সর্বশেষ ভাগ হচ্ছে নিম্ন প্রবাহ। এটি মোহনার কাছে অবস্থান করছে। উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর প্রধান কাজ। উচ্চ প্রবাহে ভূমির ঢাল অত্যন্ত বেশি। নদী এখানে তীব্র গতিতে বয়ে চলে, ফলে প্রবলভাবে ক্ষয় কাজ করে। তবে ক্ষয় কাজ পার্শ্ব ক্ষয় অপেক্ষা নিম্ন ক্ষয়ের পরিমাণ অনেক বেশি। মধ্যপ্রবাহে ভূমির ঢাল অনেক কমে যায়। নদীতে জলের পরিমাণ বাড়ে, এই অংশে নদী কিছুটা ক্ষয় করে। তবে ক্ষয় বলতে নিম্ন ক্ষয় নয়, পার্শ্ব ক্ষয়ের পরিমাণটাই বেশি হয়। নদী এই অংশে পার্শ্ব ক্ষয় করে এবং বহন কাজ করে। নিম্ন প্রবাহে ভূমির ঢাল একেবারে কমে যাওয়ায় নদীর গতি কমে যায়। নদী এই অংশে সামান্য বহন করলেও নদীর প্রধান কাজ হয় সঞ্চয়। আদর্শ নদী কাকে বলে? যে নদীর গতিপথে উচ্চ গতি বা পার্বত্য প্রবাহ, মধ্য গতি বা সমভূমি প্রবাহ, নিম্ন গতি বা বদ্বীপ প্রবাহ, এই তিন প্রকার গতিপথ সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায়, তাকে আদর্শ নদী বলে। যেমন গঙ্গা, সিন্ধু, নীলনদ, আমাজন, মিসিসিপি প্রভৃতি নদীগুলোকে আদর্শ নদী বলা হয়। এই ধরনের পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য জিওলার্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে হবে। সমগ্র ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।